আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সামনে আমরা আয়কর রিটার্নের একটি আর্থিক বিষয় নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে যে এফডিআর বা ডিপিএস থেকে যে লভ্যাংশ আমরা পেয়ে থাকি বা কোনো এফডিআর এনক্যাশমেন্ট করলে বা ডিপিএস যদি এনক্যাশমেন্ট করা হয় বা ভাঙা হয় মেয়াদ পূর্তিতে, বা এফডিআর থেকে যদি মাসিক লাভ বা 3 মাস পর লাভ, মানে এফডিআর ডিপিএস থেকে যে টাকাটা আমাদের আয় হয় এটা আমরা কিভাবে আমাদের আয়কর রিটার্ন ফাইলে দেখাবো। তো আমাদের আজকের মূল বিষয় আমরা বলেছি আয়কর রিটার্ন ফাইলে ডিপিএস ও এফডিআর থেকে লভ্যাংশ কিভাবে আমরা দেখাবো। এটা থেকে আমরা লভ্যাংশ পাই, সেই লভ্যাংশ থেকে আবার সোর্স ট্যাক্স কেটে নেয়, যেটাকে টিডিএস বলা হয়, ট্যাক্স ডিডাক্টেড অ্যাট সোর্স। তো আমরা যার আয়কর রিটার্ন নিয়ে কাজ করব তার টিন নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে এনবিআর এর নির্দিষ্ট ওয়েবসাইটে লগ ইন করার পর হোম পেজে এসে রেগুলার ই রিটার্ন যেটা, এটাতে ক্লিক করব। ক্লিক করার পর এখানে অনেক জিনিসপত্র থাকে, কিছু বিষয় থাকবে অটোমেটিক সিলেক্টেড থাকবে আর কিছু বিষয় নিজেরা ঠিক করে নিতে হবে। কারো যদি কোনো আয় শতভাগ করমুক্ত থাকে তাহলে ট্যাক্স এক্সেম্পটেড ইনকামের এখানে ইয়েস সিলেক্ট করে নেবেন, তা না হলে আগে যেটা আছে নোই থাকবে। হেডস অফ ইনকামের এখানে এনি ট্যাক্সেবল ইনকাম ইন দ্য ইনকাম ইয়ার, ইয়েস। ইনকাম ফ্রম এমপ্লয়মেন্ট এটা আমরা দিব না। এখানে আমরা যেহেতু এফডিআর এবং ডিপিএস থেকে আয় দেখাবো এবং সেখানকার টিডিএস আমরা কিভাবে সমন্বয় করব, তো ইনকাম ফ্রম ফিনান্সিয়াল অ্যাসেট এখানে কি কি দেখানো যায়, সিলেক্ট দিস হেড ইফ ইউ রিসিভড এনি ইন্টারেস্ট অর প্রফিট অন সেভিংস। ইনকাম ফ্রম ফিনান্সিয়াল অ্যাসেটে প্রফিট অন সেভিংস, সেভিংস সার্টিফিকেট, সঞ্চয়পত্র থেকে ইনকাম হলেও এই হেড সিলেক্ট করা লাগে, ডিবেঞ্চার আর আদার সিকিউরিটিজ। ওকে, এই যে সেভিং সার্টিফিকেট যেটা, এটার মধ্যে আপনার ডিপিএস এফডিআর যা যা আছে বা এই যে আদার সিকিউরিটি যেগুলোর মধ্যে পড়ে, যাই হোক, আপনার ডিপিএস এবং এফডিআর থেকে যদি কোনো লাভ বা সুদ পেয়ে থাকেন তাহলে এটা সিলেক্ট করতে হবে। সেভ এন্ড কন্টিনিউ দিয়ে আমরা সামনে চলে যাই। লোকেশন অফ সোর্স অফ ইনকাম, সিটি কর্পোরেশনের ভিতরে হলে সিটি কর্পোরেশনের ভিতর, সিটি কর্পোরেশনের বাইরে হলে এনি আদার এরিয়া। ট্যাক্স রিবেট, ক্লেম ট্যাক্স রিবেট ফর ইনভেস্টমেন্ট, বিনিয়োগের জন্য কি আপনি কর ছাড় দাবি করবেন, ইয়েস। গ্রস ওয়েল যদি 50 লাখ টাকার উপরে থাকে, ইয়েস, না থাকলে নো। মোটর কার থাকলে ইয়েস, না থাকলে নো। অফশোর প্রপার্টি থাকলে ইয়েস, না থাকলে নো। শেয়ার হোল্ডার ডিরেক্টর অফ এ কোম্পানি থাকলে ইয়েস, না থাকলে নো। কোনো হাউস প্রপার্টি যদি থাকে ইয়েস, না থাকলে নো। যদি থাকে তাহলে এরিয়া অফ হাউস প্রপার্টি, এটার আয়তন দেখাতে হবে স্কোয়ার ফিটে। স্কোয়ার ফিট ছাড়া এখানে অন্য কোনো একক বা ইউনিটে এরিয়া বা আয়তন দেখানোর কোনো সুযোগ নাই। সেভ অ্যান্ড কন্টিনিউ দিয়ে সামনে চলে যাব। ফিনান্সিয়াল অ্যাসেট টাইপ, এখানে ইন্টারেস্ট ফ্রম সঞ্চয়পত্র আদার দেন পেনশনার আছে, ইন্টারেস্ট ফ্রম সঞ্চয়পত্র পেনশনার্স, ইন্টারেস্ট অর প্রফিট ব্যাংক অর ফিনান্সিয়াল ইনস্টিটিউট, ট্রেজারি বিল, বন্ড, গভর্নমেন্ট সিকিউরিটি উইথ টিডিএস, dividend any kind, interest from any other securities or financial asset, securities subject to reduced tax rebate, interest or profit bank or financial institute, সুদ আর লভ্যাংশ ব্যাংক অথবা আর্থিক প্রতিষ্ঠান থেকে, যেটা ডিপিএস অথবা এফডিআর, এটা সিলেক্ট করবেন। এই অংশটা সিলেক্ট করার পর এখানে আসবে, এখানে একটি বিষয় আমাদেরকে তারা বিশেষ দ্রষ্টব্য দিয়ে দিয়েছে, যদি আপনার এমন কোনো ফিনান্সিয়াল অ্যাসেট বা সিকিউরিটিস থাকে যেটার টিডিএস বা ট্যাক্স ডিডাক্টেড অ্যাট সোর্স
না কেটে থাকে, অর্থাৎ আপনি যখন ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান থেকে ওই আর্থিক বিনিয়োগের লভ্যাংশ পেয়েছেন বা সুদ বা প্রফিট যেটাই হোক, কিন্তু তারা সেখানে সোর্স ট্যাক্স কাটেনি, এরকম যদি হয় তাহলে সিলেক্ট করবেন এই যে এটা, ইন্টারেস্ট ফ্রম এনি আদার সিকিউরিটিজ অর ফিনান্সিয়াল অ্যাসেট। ওকে, আমরা ওটা এখন কেটে দিব। আমরা যেটা সিলেক্ট করেছি ওটাই রাখবো, ব্যাংক অর ফিনান্সিয়াল ইনস্টিটিউটস নেম। মনে এখানে বাংলাদেশে যত ধরনের যতগুলো ব্যাংক আছে, ফিনান্সিয়াল ইনস্টিটিউট আছে, এই যে সেন্ট্রাল ব্যাংক, পোস্ট অফিস, আদার, মোটামুটি সব কিছুই এখানে আছে। এই যে উপরে সিরিয়াল একবার প্রথম যেগুলো, এগুলো তফসিলি ব্যাংক। তারপর আছে আপনার তফসিলি ব্যাংকের পরে হচ্ছে আপনার নন শিডিউলড ব্যাংক, মানে হচ্ছে যেগুলো তফসিল বহির্ভূত ব্যাংক। তারপর হচ্ছে এনবিএফআই, নন ব্যাংক ফিনান্সিয়াল ইনস্টিটিউশন বা ইনস্টিটিউট, এগুলা ব্যাংক না কিন্তু আর্থিক প্রতিষ্ঠান। আর সবার শেষে হচ্ছে সেন্ট্রাল ব্যাংক, বাংলাদেশ ব্যাংক, পোস্ট অফিস, ডাকঘর, আদারের মধ্যে আছে আদার ফিনান্সিয়াল ইনস্টিটিউট। ওকে, আমরা তফসিলি ব্যাংকের মধ্যে যে কোনো একটা সিলেক্ট করি। আচ্ছা, এখানে আমরা ধরলাম যে বিডিবিএল সিলেক্ট করলাম, অ্যাকাউন্ট টাইপ যেটা ডিপিএস আছে, এফডিআর আছে, সেভিংস আর এসএনডি। আমরা প্রথমে একটা ডিপিএস সিলেক্ট করি, ব্রাঞ্চ নেম ধরলাম যে গুলিস্তান, সরি বাংলা সিলেক্ট করা ছিল আমার এখানে, গুলিস্তান ব্রাঞ্চ। অ্যাকাউন্ট নাম্বার, আপনার যে অ্যাকাউন্ট নাম্বার থাকবে ডিপিএস এর ওটা এখানে বসাবেন। গ্রস ইন্টারেস্ট আর প্রফিট, মনে করলাম 10,000 টাকা উনি পেয়েছেন। রিলেটেড ফি আর চার্জ, যদি এই সম্পর্কিত কোনো ফি বা চার্জ ব্যাংক কেটে থাকে তাহলে অ্যামাউন্ট বসাবেন, তা না হলে না। টিডিএস, ট্যাক্স ডিডাক্টেড অ্যাট সোর্স, এটা আপনার যদি কেউ আয়কর রিটার্ন প্রত্যয়নপত্র বা আপনার আয়কর সনদপত্র ব্যাংকে শো করে তাহলে সোর্স ট্যাক্স 15% কাটার কথা, কাটে 10%, 5% মাপ। ধরলাম উনি পেপার শো করেছেন, তাহলে 10% কাটলে 10,000 টাকা, 10% কত টাকা, 1,000 টাকা। তাহলে টিডিএস 1,000 টাকা। ইয়ার এন্ড ব্যালেন্স, এখানে বসাবেন হচ্ছে আপনার, আমরা এখানে যেটা দেখাচ্ছি যে ডিপিএস থেকে কিন্তু মাসে মাসে লভ্যাংশ পাওয়া যায় না। তারপরেও যদি কোনো ব্যাংক বা ফিনান্সিয়াল ইনস্টিটিউট তারা যদি ডিপিএস থেকে আপনাদেরকে মাসে মাসে বা নির্দিষ্ট মেয়াদ পরে লভ্যাংশ দিয়ে থাকে, আপনি উল্লেখ করতে পারেন। সাধারণত আমাদের দেশে ডিপিএস 1 বছর, 2 বছর, 3 বছর, 5 বছর, মানে নির্দিষ্ট মেয়াদ শেষে একবারে আপনার মূলধন এবং লভ্যাংশ সহ ফেরত দেওয়া হয়। তো ধরলাম যে উনি আপনার ডিপিএস এ মাসে মাসে জমাতে জমাতে যা জমিয়েছেন 1,00,000 টাকা হয়েছে, আর লভ্যাংশ উনি পেয়েছেন কত, 10,000। এখান থেকে কেটেছে টিডিএস 1,000, তাহলে 10,000 বিয়োগ 1,000 আর ওখানে 1,00,000, 1,09,000 টাকা। এটা হচ্ছে ওনার ডিপিএস এর ইয়ার এন্ড ব্যালেন্স। আচ্ছা, এবার আমরা এটা তো দেখালাম ডিপিএস। যদি একাধিক ডিপিএস থাকে তাহলে একটু আগে আমরা যে পদ্ধতিতে শাখার নাম দিব, আমরা যে পদ্ধতিতে আমরা করেছি ঠিক ওইভাবেই অ্যাকাউন্ট নাম্বার বসাবেন এখানে।
তারপর কত টাকা আপনি প্রফিট পেয়েছেন, গ্রস প্রফিট। যদি কোনো কস্ট থাকে বসাবেন। টিডিএস 10% হলে 10%, 15% হলে 15% বসাবেন। এইভাবে আপনার যদি ধরলাম যে এটা 50,000 টাকা ডিপিএস, তাহলে আপনার 5,000 থেকে 500 গেলে 4,500, 54,500 হয় ইয়ার এন্ড ব্যালেন্স। আরও ডিপিএস থাকলে আপনি অ্যাড প্লাস এটা সিলেক্ট করলে চলে আসবে। আমরা একটা ডিপিএস দেখাচ্ছি, আরেকটা আমরা দেখাবো। যে কোনো একটা ব্যাংক আমরা দিয়ে দিই। আরেকটা দেখাচ্ছি এফডিআর। এফডিআরটাকে আমরা দুইটা দেখাবো। আচ্ছা যাই হোক, আমরা শাখা সিলেক্ট করি। শাখা অ্যাকাউন্ট নাম্বার আমরা মনে করলাম যে ওনার এফডিআরটা, এখানে আমরা একটা এফডিআর দেখাবো যে আপনার নির্দিষ্ট মেয়াদ পরে 3 বছর পরে উনি লভ্যাংশ সহ পেয়েছেন। প্রথমটা যেটা, এটা এইভাবে দেখাই আমরা যে 1 লক্ষ টাকায় উনি 3 বছর ছিল এফডিআরটা করা ব্যাংকে। 3 বছর পর আমরা ধরলাম যে উনি 30,000 টাকা পেয়েছেন। আমরা এগুলো সবই আনুমানিক বসাই, আপনারা আপনাদের অ্যামাউন্ট সঠিকভাবে বসাবেন। 10% টিডিএস হলে এখানে 3,000 টাকা কেটে নেয়, তাহলে 3 লক্ষ। আর এখানে 27,000 টাকা, 30,000 গ্রস ইন্টারেস্ট, এটা থেকে টিডিএস বাদ গেলে 27,000, তাহলে 3,27,000 হলো ওনার কি ইয়ার এন্ড ব্যালেন্স। আর একটা এফডিআর আমরা দেখাবো যে উনি প্রত্যেক মাসে মাসে লভ্যাংশ পান, যেটা এফডিআর টার্ম ডিপোজিট। অ্যাকাউন্ট নাম্বার বসাই আমরা। প্রতি মাসে মনে করি যে উনি 3,000 টাকা লাভ পান, তো 3,000 টাকা হলে বছরে 36,000। টিডিএস 10% হলে 3,600 টাকা কাটা হয় ইয়ার এন্ড ব্যালেন্স, যেটা এখানে মাথায় রাখবেন। যদি আপনার এই যে মাসে মাসে যে লভ্যাংশটা, এটা যদি আপনার মূল ব্যালেন্সের সাথে যোগ হয়ে যায়, মানে আপনি না উঠান অ্যাকাউন্টে থেকে যায়, তাহলে আপনি ইয়ার এন্ড ব্যালেন্স ওইভাবে বসাবেন। ধরলাম যে 3 লাখ টাকার এফডিআর ওনার, যদি আপনি সরায়ে ফেলেন টাকা অ্যাকাউন্ট থেকে তুলে খরচ করেন, তাহলে শুধু 3 লক্ষ টাকা বসাবেন। আর যদি মনে করেন যে না, আমার এই 36,000 টাকা যে লাভটা, এটা টিডিএস বাদ গিয়ে যে টাকাটা থাকে, ওই টাকাটা আমার অ্যাকাউন্টের সাথে যোগ হয়ে যায়, তাহলে 36,000 বিয়োগ 3,600 প্লাস 3,32,400, 3,32,400, এটা গেল প্রতি মাসে মাসে লাভ। আরেক ধরনের এফডিআর আছে ত্রৈমাসিক মুনাফা, মানে 3 মাস পর পর লভ্যাংশ পাওয়া যায়। আমরা অ্যাকাউন্ট নাম্বার একটা আনুমানিক নাম্বার বসাচ্ছি। তো 3 মাস পর পর মনে করি যে উনি 5,000 টাকা করে লাভ পান, তো বছরে হয় কয়টা, 4টা, তাহলে 20,000। প্রতি 3 মাস পর পর হলে বছরে 4 বার পাওয়া যায় লভ্যাংশ। ধরলাম যে এটা ওনার 5 লক্ষ টাকার এফডিআর, তাহলে প্রতি 3 মাস পর পর উনি যদি লভ্যাংশটা তুলে ফেলেন, তাহলে ওনার যে মূলধন 5 লক্ষ টাকা, এটা দেখাবেন এখানে। আর যদি মনে করেন যে না, উনি লভ্যাংশটা জমা রাখেন এফডিআর এর সাথে, তাহলে 20 বিয়োগ 2 18, 5,18,000 টাকা হয়। সেভ এন্ড কন্টিনিউ দিয়ে সামনে চলে যাই আমরা। রিবেট অংশে আপনার ওই যে এফডিআর থেকে কোনো রিবেট পাওয়া যায় না, ডিপিএস থেকে রিবেট পাওয়া যায়।
ডিপিএস এর নাম্বারটা কপি করতে হবে। ব্যাংকের নাম বিডিভিএল দিয়েছি আমরা, মনে রাখবেন। অ্যাকাউন্ট নাম্বারটা আমরা কপি করেছি। আচ্ছা, আমরা এখানে এটা আমরা ফিল আপ করবো না, যেহেতু আমরা লভ্যাংশ ডিপিএস এনক্যাশমেন্ট হয়ে গেছে এটা দেখিয়েছি। আচ্ছা, এটা যেহেতু আমরা এখানে এসেছি, মনে করলাম যে উনি নতুন করে আরেকটা ডিপিএস করেছেন, প্রতি মাসে ১,০০০ টাকা করে জমান, তাহলে ১২ মাসে জমেছে ১২,০০০ টাকা। ডিপিএস থাকলে আপনি কর ছাড় পাবেন। এরপর এক্সপেন্ডিচার অংশে যার যে রকম খরচ এগুলো বসাবেন সুন্দর করে। আমাদের অন্যান্য ভিডিওতে এগুলো দেখানো আছে, এটা খুবই সহজ ব্যাপার, নিজেই পারবেন। অ্যাসেটস এন্ড লায়াবিলিটিস অংশে এসে আপনার এই যে এতক্ষণ পর্যন্ত আমরা জিনিসপত্রগুলো এন্ট্রি দিলাম, ওগুলো আমরা এখানে বসাবো। ওনার যে ডিপিএস এফডিআর যেগুলো আচ্ছা, কেউ যদি আগের বছর আয়কর রিটার্ন সাবমিট করেন তাহলে ইম্পর্ট্যান্ট অটোফিল এটাতে ক্লিক করলে সব অটোমেটিক চলে আসবে। যে উনি আগের বছর অনলাইনে আয়কর রিটার্ন সাবমিট করেছেন, সব অটোমেটিক চলে এসেছে। আচ্ছা, আমরা এগুলো ক্লিয়ার করি আপনাদের বোঝানোর জন্য। আমরা ফিনান্সিয়াল অ্যাসেট যে এখানে যাব, ডিপিএস ইনকাম ইম্পোর্ট ফ্রম ইনকাম, এই যে ক্লিক করলে অটোমেটিক আমরা ওখানে যেটা এন্ট্রি দিয়েছি এটা এখানে চলে এসেছে। সিনক্রোনাইজ ভ্যালুজ এটাতে ক্লিক করা মাত্র ওখানকার সব তথ্য এখানে চলে এসেছে। ডিপিএস একটা আমরা এন্ট্রি দিয়েছি, এফডিআর ইম্পোর্ট ফ্রম ইনকাম, তিনটা এফডিআর তিন ধরনের, নোতে দিলে বাদ হয়ে যাবে। সিনক্রোনাইজ ভ্যালু, এই যে তিনটা এফডিআর এখানে অ্যাড হয়েছে। এখন একটা বিষয় আপনাদেরকে বলি, যেই ফিনান্সিয়াল অ্যাসেট ডিপিএস হোক, এফডিআর হোক, সঞ্চয়পত্র হোক, যাই হোক, যে জিনিসটা আপনি ভেঙে ফেলবেন বা এনক্যাশমেন্ট করে ফেলবেন, এটা কখনো আর অ্যাসেটস অ্যান্ড লায়াবিলিটিস বা অ্যাসেট অংশে আসবে না। কোনো সম্পদ আপনি বিক্রি করে ফেললে যেইভাবে এখানে আসে না, ফিনান্সিয়াল অ্যাসেট অস্থাবর সম্পদে যদি আপনি এভাবে ভেঙে ফেলেন বা এনক্যাশমেন্ট করেন, মেয়াদ পূর্তিতে সব নিয়ে আসেন, এখানে আসবে না। তারপর আমরা দেখালাম যদি আপনার এক্সিস্টিং কিছু থাকে। আমরা একটা এফডিআর দেখেছিলাম, আচ্ছা একটা ডিপিএস দেখিয়েছিলাম, ওটা বসাবো এখানে। মানে হচ্ছে যা এনক্যাশমেন্ট ছাড়া আমাদের যা যা থাকবে ওগুলো আমরা কি এখানে বসাবো। ওখানে রিবেট অংশে আমরা একটা ডিপিএস দেখিয়েছিলাম, যাক আমরা আনুমানিক বসাই দিই, কিন্তু ১২,০০০ টাকা বলেছিলাম যে জমেছে গত এক বছর। মনে করি যে ডিপিএসটার মেয়াদ শুধু এক বছর, মানে এক বছর আগে উনি শুরু ২০২৪ সালে জুলাই থেকে শুরু করেছেন, ২০২৫ জুনের ৩০ তারিখ পর্যন্ত ১২,০০০ জমেছে। আর যদি আপনি মনে করেন যে না, আপনার ডিপিএসটা আরো অনেক আগে খুলেছেন, যেদিন থেকে খুলেছেন ২০২৫ সালে জুনের ৩০ তারিখ পর্যন্ত কত টাকা জমেছে পুরো অ্যামাউন্ট এখানে বসাবেন। অ্যাসেট অংশের হিসাবটাই এরকম। এবার আসুন, আমরা যে ডিপিএস এফডিআর থেকে লভ্যাংশ পেয়েছি, এটা টিডিএস সমন্বয় করতে হবে। আপডেট ট্যাক্স পেমেন্ট এখানে চলে যাবেন, তারপর ক্লেম সোর্স ট্যাক্স, ব্যাংক অর ফিনান্সিয়াল ইনস্টিটিউটস ইন্টারেস্ট অর প্রফিট, এটাতে ক্লিক করলে এই যে এখানে আপনি যদি সিনক্রোনাইজ ফ্রম ইনকাম এটাতে ক্লিক করেন তাহলে চলে আসবে। আর যদি আপনি মনে করেন যে এখানে নতুন করে এন্ট্রি দিবেন, তাহলে ব্যাংকের নাম সিলেক্ট করবেন, অ্যাকাউন্ট নাম্বার দিবেন, তারপর আপনি কত টাকা টিডিএস দিয়েছেন, ধরলাম ২,০০০ টাকা, ব্রাঞ্চ নেম বসাবেন,
কত টাকা আপনি ইন্টারেস্ট পেয়েছেন, অ্যাকাউন্ট টাইপ ডিপিএস হলে ডিপিএস, এফডিআর হলে এফডিআর, তারপর সেভ দিলে এটা সেভ হয়ে যাবে। এই যে সেভ হয়ে গিয়েছে এখানে। হ্যাঁ, সঠিক তথ্য দিতে হবে। আমরা তো এখানে আপনাদেরকে শেখানোর জন্য, আপনাদের সাথে শেয়ার করার জন্য আনুমানিক বা হাইপোথেটিক্যালি এগুলো বসিয়েছি। আমরা সিনক্রোনাইজ ফ্রম ইনকাম এটাতে ক্লিক করলেও আমাদের সব কয়টা অটোমেটিক চলে আসবে। একটা ডিপিএস আর 3টে এফডিআর দেখিয়েছিলাম আমরা। সিনক্রোনাইজ ভ্যালু, এই যে সব অটোমেটিক চলে এসেছে সবকিছু। কত টাকা টিডিএস, 314 37 7600 9600 টাকা। গো টু রিটার্ন, এখানে আসলে কি দেখাচ্ছে যে আমার ট্যাক্সের এখানে পেয়াবল অ্যামাউন্ট 0। আচ্ছা, আমরা যদি সমন্বয় না করি তাহলে কি হবে, একটু গিয়ে দেখি। টিডিএস যদি আমরা সমন্বয় না করি, এখান থেকে সব কটা বাদ দিয়ে দেই। গো টু রিটার্ন, এই যে পেয়াবল অ্যামাউন্ট 9600। ঠিক আছে, আমরা আজকে এখানে শেষ করে দিব। তাহলে আপনি যদি টিডিএস ওইভাবে ক্লেম না করেন, একটু আগে যেভাবে দেখিয়েছি, তাহলে আপনি এই ট্যাক্স 9600 টাকা পে করা ছাড়া আপনাকে প্রসিড টু অনলাইন রিটার্নে গিয়ে রিটার্ন সাবমিট করতে পারবেন না। এই যে সাবমিট রিটার্ন, পেয়েবল অ্যামাউন্ট ফার্স্ট, পেমেন্ট ইনকমপ্লিট, ক্লিয়ার ইউর পেয়েবল অ্যামাউন্ট ফার্স্ট। আর যদি সমন্বয় করেন তাহলে তো আমরা দেখিয়েছি একটু আগে, আবার দেখিয়ে শেষ করে দিচ্ছি আরেকবার। এই যে পেয়েবল অ্যামাউন্ট 0 হয়ে গিয়েছে। প্রসিড টু অনলাইন রিটার্ন, এখানে এসে আমরা সাবমিট রিটার্ন, এখানে আর কি আসে, ডু ইউ ওয়ান্ট টু সাবমিট রিটার্ন, নো, ইয়েস। ইয়েসে ক্লিক করলে আপনার ফাইল সাবমিট হয়ে যাবে। তারপর আপনি কি করবেন, প্রয়োজনীয় ডকুমেন্টগুলো ডাউনলোড করে যা যা আপনার দরকার ওগুলো কাগজে প্রিন্ট দিয়ে রেখে দেবেন। যদি আপনাদের উপকারে এসে থাকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে আমাদেরকে সাপোর্ট দিবেন। থ্যাংক ইউ সো মাচ।